প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি কাশেফা খানম, সহকারী শিক্ষক, বাংলা, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম বিষয়ের একটি কবিতা নিয়ে পাঠদান করব। আমরা নিজের দেশের প্রকৃতিকে সবাই খুব ভালোবাসি। সবাই যে দেশে জন্মগ্রহণ করে সে দেশেই মৃত্যুবরণ করতে চায়। তেমনি আমাদের একজন প্রিয় কবিও মৃত্যুর পর বারবার এদেশে বিভিন্ন রূপে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি তোমাদের পাঠ্য কোন কবিতার কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, আজকে আমাদের পাঠ্য হচ্ছে জীবনানন্দ দাশ রচিত আবার আসিব ফিরে কবিতাটি। চলো তাহলে আমরা আমাদের পাঠে প্রবেশ করি। শিক্ষার্থীরা, জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি পাঠের মাধ্যমে তোমরা কবি জীবনানন্দ দাশের পরিচয় সম্পর্কে জানতে পারবে। বাংলাদেশের প্রকৃতির রূপ প্রকৃতির প্রতি তোমাদের একটা আকাঙ্ক্ষা জাগ্রত হবে। এদেশের প্রতি মমত্ববোধের জাগরণ ঘটবে। এখন আমরা কবি জীবনানন্দ দাশের পরিচিতি জেনে নেব। জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে আমরা রূপসী বাংলার কবি হিসেবে জানি। তিনি জন্মগ্রহণ করেছেন 1899 সালে বরিশালে। 1921 সালে আমাদের এই কবি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। এরপরে তিনি বিভিন্ন কলেজ, যেমন দিল্লির রামজোস কলেজ, কলকাতা সিটি কলেজ, হাওড়া কলেজ, খড়গপুর কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ, বরিশা কলেজ ইত্যাদি জায়গায় তিনি অধ্যাপনা করেছেন। পরে তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হন। বাংলাদেশের প্রকৃতির রূপ রং তার লেখায় নতুনভাবে ধরা পড়েছে। অনেক অজানা গাছপালা, লতা পাতা, পশু পাখি তিনি নতুনভাবে চিত্রায়িত করেছেন তার লেখার মাধ্যমে। এই কবি কবিতা ছাড়াও উপন্যাস, গল্প, প্রবন্ধ ইত্যাদি রচনা করেছেন। তার বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, 60 ধারার তিমি, রূপসী বাংলা। এছাড়া তার বিখ্যাত একটি প্রবন্ধ গ্রন্থ হচ্ছে কবিতার কথা। তিনি 1954 সালে ট্রাম দুর্ঘটনায় কলকাতায় মৃত্যুবরণ করেন। জন্ম 1899 বরিশাল। বরিশাল। শিক্ষা লাভ করেন 1921 সালে। শিক্ষা জীবন শেষ করেন 1921। ইংরেজিতে এমএ ডিগ্রি লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি অধ্যাপনা করেছেন, সাংবাদিকতা করেছেন। কাব্যগ্রন্থ বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি, রূপসী বাংলা, 60 ধারার তিমি, প্রবন্ধ গ্রন্থ কবিতার কথা। আর মৃত্যুবরণ করেন 1954 সালে কলকাতায়। শিক্ষার্থীরা, এখন আমরা আবার আসিব ফিরে কবিতাটি একবার পাঠ করব। আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্কর চিল শালিকের ভেসে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাটাল ছায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ঢালে, হয়তো খয়ের দান ছড়াতেছে শিশু এক ওটানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা ভাই,
রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের বেড়ে। শিক্ষার্থীরা, চলো এখন আমরা এই কবিতার শব্দ এবং শব্দার্থগুলো জেনে নিই। প্রথম শব্দটি লিখছি ঘুঙুর। ঘুঙুর শব্দের অর্থ হচ্ছে নূপুর। এরপরে হচ্ছে জলাঙ্গি। জলাঙ্গি শব্দের অর্থ হচ্ছে জল যার অঙ্গে, অর্থাৎ কবি এখানে নদী হিসেবে ব্যবহার করেছেন। গঙ্গুর শব্দের অর্থ হচ্ছে নূপুর, জলাঙ্গি জল যার অঙ্গে, ডাঙ্গা শুকনো জায়গা, সুদর্শন এক ধরনের গোবরে পোকা, ডিঙ্গা ছোট নৌকা, নীর পাখির বাসা, আর ধবল সাদা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কবিতার মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আবার আসিব ফিরে কবিতাটি কবি রূপসী বাংলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। শিক্ষার্থীরা, এই কবিতার প্রত্যেকটি লাইনে বা ছত্রে ছত্রে আমরা দেখতে পাই কবি তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কতটা ভালোবাসেন এবং তার প্রকৃতিকে কতটা ভালোবাসেন। তার সাথে বাংলাদেশের প্রকৃতি বা তার আত্মার সাথে বাংলাদেশের এতটাই মধুর সম্পর্ক বা তার যে আত্মার বন্ধন, সেটা কখনো তিনি ছিন্ন করতে চান না। এমনকি মৃত্যুর পরও কবি তার বাংলার প্রকৃতির সাথে বন্ধনটি ছিন্ন হবার নয় বলেই কল্পনা করেছেন। এই জন্য তিনি এদেশে বারবার বিভিন্ন রূপে ফিরে আসার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। তিনি এদেশের সুন্দর জিনিসগুলোকে বা প্রকৃতির সুন্দর জিনিসগুলোকে যেভাবে চিত্রায়িত করেছেন, ঠিক তেমনি এদেশের সাধারণ তুচ্ছ জিনিসগুলো তার লেখায় আমরা খুব সুন্দরভাবে ফুটে উঠতে দেখেছি। একদিকে তিনি শঙ্খচিল শালিকের বেশে দেশে ফিরে আসার কথা বলেছেন, কারণ তিনি দেশের ফসলের মাঠ, নদী, ক্ষেতকে খুব ভালোবাসেন। অন্যদিকে তিনি সুদর্শন যে সন্ধ্যার বাতাসে উড়ে বেড়ায়, যাকে আমরা এক ধরনের পোকা, গোবরে পোকা হিসেবে চিনি, সেই সুদর্শনের উড়ে বেড়ানোর যে সৌন্দর্য, সেটা তার কাছে অপরিসীম ছিল। এই কারণে তিনি এই গোবরে পোকার মধ্যে বা এই উড়ে বেড়ানো সুদর্শনের মধ্যে তাকে খুঁজে পাওয়ার কথা তিনি বলেছেন। তিনি হাঁস হয়ে কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে সারাদিন কাটিয়ে দেওয়ার কথা বলেছেন, কারণ এই যে সুন্দর প্রকৃতি, কলমির গন্ধ ভরা জলে ভেসে বেড়ানোর যে সৌন্দর্য বা তাতে যে আরাম, সেটা তিনি অবগাহন করতে চেয়েছেন। তিনি শিমুল ঢালে ডাকা লক্ষ্মী পেঁচার রূপ ধরে বাংলাদেশে প্রকৃতির সাথে মিশে থাকতে চেয়েছেন বা ফিরে আসতে চেয়েছেন। তিনি কুয়াশার জলে ভেজা ভোরের কাক হয়ে প্রকৃতির কাছাকাছি থাকার আশা ব্যক্ত করেছেন এবং তিনি নীরে ফেরা সাদা বকের দলের মাঝে তাকে খুঁজে পাবার কথা বলেছেন। মানুষ যেমন সারাদিনের ক্লান্তি শেষে, কাজকর্ম শেষে সন্ধ্যায় তার আশ্রয় নিজের বাসায় ফিরে আসে, তেমনি সাদা বক দীর্ঘ পথ পাড়ি দিয়ে তার নিরাপদ আশ্রয়ে তার নীরে ফিরে আসে। একইভাবে কবিও তার দীর্ঘ বিরতি শেষে তার আপন কোল, আপন মাতৃকুল, আপন প্রকৃতিতে অর্থাৎ বাংলাদেশের প্রকৃতিতে তিনি ফিরে আসার আশা ব্যক্ত করেছেন। কারণ হচ্ছে তিনি মনে করেছেন বাংলাদেশের প্রকৃতি তার আসল ঠিকানা, আসল আশ্রয়স্থল। এই জন্য তিনি এই প্রকৃতির বিভিন্ন কিছুর মাঝে মৃত্যুর পরেও তাকে খুঁজে নেওয়ার কথা তিনি ব্যক্ত করেছেন। অর্থাৎ বাংলাদেশের রূপময় প্রকৃতির সাথে, প্রকৃতির মধ্যে তিনি সবসময় মিশে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন বলেই এই কথাগুলো তিনি তার কবিতায় চিত্রায়িত করেছেন। শিক্ষার্থীরা, এখন চলো আমরা আলোচনার পরে কিছু শ্রেণীর কাজের জন্য তোমাদেরকে প্রশ্ন দিচ্ছি, তুলে এখন করবে।
জলাঙ্গির ঢেউ ভেজা বাংলা বলতে কি বুঝিয়েছেন? নদী এক কথায় জলাঙ্গির ঢেউ ভেজা বাংলা বলতে কবি নদীমাতৃক বাংলাদেশকেই বুঝিয়েছেন। কবি নদীকে জলাঙ্গি বলেছেন, অর্থাৎ জল যার অঙ্গে সবসময় বিদ্যমান। এই জন্যই কবি এদেশকে জলাঙ্গির ঢেউ ভেজা বাংলা বলেছেন, কারণ বাংলাদেশের অনেক অনেক নদী, নদ নদী সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে এদেশের পলিমাটি উর্বর হয়, আর্দ্র হয়। এদেশের প্রচুর জল রয়েছে বলে এদেশের জমিগুলো এত উর্বর, চাষাবাদের জন্য কৃষকদের কোনো জলের অভাব হয় না। এ কারণে কবি এদেশকে বলেছেন জলাঙ্গির ঢেউ ভেজা বাংলা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কবি এদেশকে কার্তিকের নবান্নের দেশ বলেছেন কেন? এদেশকে কার্তিকের নবান্নের দেশ বলেছেন কেন? মূলত কার্তিক মাসে এদেশে নবান্নোৎসব হয় বলে কবি এদেশকে কার্তিকের নবান্নের দেশ বলেছেন। নবান্ন শব্দটির অর্থ হচ্ছে নতুন চাল, নতুন অন্ন। অর্থাৎ কার্তিক অগ্রহায়ণ মাসে যখন কৃষকরা নতুন ধান কেটে ঘরে তোলে, এদেশের গ্রামে গ্রামে প্রত্যেকটি ঘরে নতুন চালের ভাত খাওয়ার একটা আনন্দ উৎসব শুরু হয়ে যায়। সাথে বিভিন্ন রকমের পিঠাপুলি, পায়েস ইত্যাদি তৈরি উৎসবও হয়। প্রত্যেকটি গ্রামে গ্রামে বা গ্রামের বাড়িতে বাড়িতে একটা উৎসবের আমেজ তৈরি হয়। তারা সবাই উৎসবে মেতে ওঠে এই কার্তিক মাসে। এই জন্য কবি এই দেশকে কার্তিকের নবান্নের দেশ বলেছেন। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বাংলা সবুজ করুণ ডাঙ্গা বলতে কি বোঝানো হয়েছে? বাংলার সবুজ করুণ ডাঙ্গা বলতে কি বোঝানো হয়েছে? বাংলার সবুজ করুণ ডাঙ্গা বলতে এদেশের স্থলভাগ অর্থাৎ সবুজে আবৃত আর্দ্রভূমির বাংলাদেশকেই কবি বুঝিয়েছেন। কবি নদীমাতৃক বাংলাদেশকে যেমন ভালোবাসেন, অন্যদিকে কবি তার সবুজ করুণ ডাঙ্গাকেও হৃদয়ে স্থান দিয়েছেন। এদেশের যেদিকে চোখ যায় সেদিকে আমরা দেখতে পাই সবুজের সমারোহ। কারণ হচ্ছে নদীবিধৌত বাংলার পলিমাটি অনেক আর্দ্র এবং উর্বর। এই জন্য চারদিকে আমরা সবুজের এত ছড়াছড়ি দেখতে পাই। অন্যদিকে বাংলা অনেক বেদনা বা করুণ সুর, কষ্ট তার বুকে বয়ে বেড়াই বলেই কবি বাংলাকে সবুজ করুণ ডাঙ্গা বলেছেন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমার এই পাবে তুমি ইহাদের বীরে চরণটির দ্বারা কি বোঝানো হয়েছে? আমার এই পাবে তুমি ইহাদের বীরে চরণটির দ্বারা কি বোঝানো হয়েছে? বাংলাদেশের রূপময় প্রকৃতির মধ্যে কবিকে খুঁজে পাওয়ার কথাই কবি বলেছেন এই চরণটির মধ্যে। বাংলার রূপ বৈচিত্র্য কবিকে একদিকে এতই বিমোহিত করেছেন যে অন্যদিকে তিনি এই প্রকৃতি থেকে হারিয়ে যাওয়ার কথা কিছুতেই চিন্তা করতে পারেন না। এই রূপ বৈচিত্র্য কবিকে করেছে প্রকৃতির প্রতি আরো বেশি পিপাসু। যে পিপাসা কবি মনে করেন তার এক জন্মে শেষ হয় না। সেই জন্য তিনি বারবার বাংলার প্রকৃতিতে বা বাংলাদেশে জন্মগ্রহণ করার আকাঙ্ক্ষা করেছেন, ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও তিনি মানুষ হয়ে দেশে ফিরে আসতে না পারেন, তিনি মৃত্যুর পর তার বন্ধন যেন বাংলা প্রকৃতির সাথে ছিন্ন না হয়, তিনি সেই জন্য বিভিন্ন পশু পাখি বা বিভিন্ন রূপে প্রকৃতির বিভিন্ন রূপ ধরে তিনি এদেশে ফিরে আসার কথা কল্পনা করেছেন। তিনি এদেশের মাঠ ক্ষেতকে ভালোবাসেন। এই জন্য তিনি ভোরের কুয়াশা, ফসলের মাঠ, শঙ্খচিল, কলমের গন্ধ ভরা জলে ভেসে বেড়ানো হাঁস কিংবা দিনের শেষে নেড়ে ফেরা বকের মধ্যে তাকে খুঁজে পাবার কথা তিনি বলেছেন। এগুলো তিনি মূলত কল্পনা করেছেন যে তিনি এসবের মধ্যে দিয়ে বাংলা প্রকৃতির মধ্যে মিশে থাকতে চান। অর্থাৎ এক কথায় হচ্ছে বাংলার প্রকৃতির রূপময়তার মধ্যে বা বাংলার রূপময় প্রকৃতির মধ্যে তিনি সবসময় মিশে থাকতে চান। এই জন্য তিনি বলেছেন এই রূপময় প্রকৃতির মধ্যেই তাকে খুঁজে পাওয়া যাবে। শিক্ষার্থীরা, আমাদের ক্লাসের আমরা অনেকটা শেষের পর্যায়ে, এখন আমরা বাড়ির কাছে যাব।
বাড়ির কাজের জন্য তোমাদের প্রশ্ন হচ্ছে, আবার আসিব ফিরে কবিতায় কবি স্বদেশ ও প্রকৃতি প্রেমের অপূর্ব মিলন ঘটেছে। উক্তিটি বিশ্লেষণ করো। নিজের ভাষায় বিশ্লেষণ করো। আবার আসিব ফিরে কবিতায় কবির স্বদেশ ও প্রকৃতি প্রেমের অপূর্ব মিলন ঘটেছে। উক্তিটি নিজের ভাষায় বিশ্লেষণ করো। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্ত। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।